আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এক কথায় ঐতিহাসিক এবং চরম কৌতূহলোদ্দীপক। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে কলকাতা হাইকোর্টে একেবারে নজিরবিহীন এক আইনি লড়াই চলছে, আর আজ আমরা এই পুরো ঘটনাটার আদ্যোপান্ত বোঝার চেষ্টা করব। বিশ্বাস করুন, এটা স্রেফ আর 5টা সাধারণ আইনি লড়াই নয়, বরং রাজ্যের শীর্ষ আদালতে ঘটে যাওয়া এক বিরল সংঘাত। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি বিষয় কভার করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, তারপর আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপস্থিতি, এরপর রাষ্ট্রীয় হিংসার অভিযোগ, রাজ্য ও পুলিশের আত্মপক্ষ সমর্থন, স্বাধীন তদন্তের দাবি এবং সবশেষে আদালতের রায়ের অপেক্ষা। তাহলে প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। এই তীব্র আইনি লড়াইয়ের মঞ্চটা আসলে কিভাবে তৈরি হলো? সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একটা বিশাল বড় রাজনৈতিক পট পরিবর্তন, বা বলতে পারেন একটা বড়সড় আপসেট ঘটেছে। রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতা দখল করে সরকার গঠন করেছে বিজেপি, আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মূলত এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতা আর ভাঙচুরের খবর সামনে আসতে শুরু করে, যা শেষ পর্যন্ত গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরো ঘটনাক্রমের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টা শুরু হয় ঠিক তখনই, যখন রাজ্যের সর্বোচ্চ আদালতে এমন একটা দৃশ্য দেখা গেল যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। সুপ্রিম কোর্টের পর এবার খোদ কলকাতা হাইকোর্টেও তৃণমূল কংগ্রেস নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে সওয়াল করতে হাজির হলেন। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের সামনে তার এই উপস্থিতি আক্ষরিক অর্থে একটা ঐতিহাসিক মুহূর্ত। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি এমন আইনি লড়াইয়ে অবতীর্ণ হওয়াটা, বুঝতেই পারছেন, পুরো বিষয়টার গুরুত্ব আর উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার তৃতীয় বিষয়টা দেখা যাক, রাষ্ট্রীয় সহিংসতার অভিযোগ। তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে ঠিক কি গুরুত্বপূর্ণ অভিযোগ আদালতের সামনে তুলে ধরা হয়েছে? আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি আবেদনটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা পুরো পরিস্থিতিটাকে খুব চমৎকারভাবে তুলে ধরে। তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, মাই লর্ড, এই ছবিগুলো দেখুন, এটা কোনো বুলডোজার রাজ্য নয়। তিনি অভিযোগ করেন যে ব্যাপক মাত্রায় সহিংসতা চলছে, অসংখ্য ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, এমনকি পুলিশ কোনো এফআইআর পর্যন্ত নিচ্ছে না। শিশু, নারী বা সংখ্যালঘুদেরও নাকি রেহাই দেওয়া হচ্ছে না। তার মূল বক্তব্যই ছিল বাংলার মানুষকে রক্ষা করা হোক। 4 নম্বর পয়েন্ট, রাজ্য ও পুলিশের আত্মপক্ষ সমর্থন। অন্যদিকে এই এত বড় গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নতুন গঠিত রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন কিভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে, আসুন একটু নিরপেক্ষভাবে দিকটা বিশ্লেষণ করি। এখানে দুই পক্ষের যুক্তির মধ্যে একটা স্পষ্ট বৈপরীত্য আছে। একদিকে টিএমসির দাবি ব্যাপক সহিংসতা চলছে আর রাজ্য সরকার বুলডোজার নীতি নিয়েছে, কিন্তু অন্যদিকে পুলিশের পক্ষের আইনজীবী ধীরজ ত্রিবেদীর যুক্তি হলো এই অভিযোগগুলো অত্যন্ত সাধারণ আর অস্পষ্ট। তার মতে যেসব ছবি দেখানো হচ্ছে সেগুলো যাচাই করা হয়নি, আর নিউ মার্কেটের বুলডোজার চালানোর যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা নাকি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, সরকারের নির্দেশে নয়। রাজ্য সরকারের পক্ষের প্রতিনিধি অশোক চক্রবর্তীও আদালতে নিজেদের আইনি অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি যুক্তি দেন যে আদালত যেন কোনো নির্দেশ দেওয়ার আগেই এই পিটিশনগুলোর পেছনের সত্যতা এবং তথ্যের গভীরতা অত্যন্ত কঠোরভাবে যাচাই করে দেখে। অর্থাৎ রাজ্য সরকারের সোজা কথা হলো, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার আগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়। রাজ্য এবং পুলিশের এই যুক্তির কিন্তু কড়া জবাব দিয়েছেন টিএমসির আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল একদম তীক্ষ্ণ। তিনি বলেন, পুলিশ যদি বলে তারাই হামলাকারীদের বা অভিযোগকারীদের কাউকেই চেনে না, তবে তার সোজা অর্থ হলো পুলিশ তাদের কাজই করছে না। এটা সম্পূর্ণ একটা ব্যর্থতা। তিনি আরও অভিযোগ করেন যে এই পরিস্থিতির কারণে তাদের দলের কর্মীদের জোর করে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হচ্ছে। এবার 5 নম্বর পয়েন্টে আসা যাক, স্বাধীন তদন্তের দাবি। তো এই পাল্টাপাল্টি যুক্তির পর আসল ব্যাপারটা হলো তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের কাছে সুনির্দিষ্টভাবে কি চাইছে। তাদের মূল দাবি 3টি। প্রথমত, তারা চাইছে 2021 সালের নির্বাচন পরবর্তী পরিস্থিতির মতো
এবারও একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। দ্বিতীয়ত, প্রমাণ হিসাবে সব সম্পর্কিত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। এবং তৃতীয়ত, কোনো আইনি প্রক্রিয়া ছাড়া যে বুলডোজার চালানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের শেষ পয়েন্ট, আদালতের রায়ের অপেক্ষা। দুই পক্ষের এই দীর্ঘ আর উত্তপ্ত সওয়াল জবাব তো হলো, কিন্তু আইনি প্রক্রিয়ার বর্তমান অবস্থাটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? আদালতে উপস্থিত সব পক্ষের বিস্তারিত যুক্তি এবং প্রমাণ শোনার পর কলকাতা হাইকোর্ট এই অত্যন্ত সংবেদনশীল জনস্বার্থ মামলাটিতে তাদের অন্তর্বর্তীকালীন নির্দেশ আপাতত সংরক্ষিত বা রিজার্ভড রেখেছে। মানে আদালত এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, যার ফলে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন একটা টানটান উত্তেজনার মধ্যে রয়েছেন। সবার মনে এখন একটাই প্রশ্ন, হাইকোর্ট কি সত্যি বাংলায় শান্তি ফেরাতে কোনো কঠোর এবং নতুন পদক্ষেপের নির্দেশ দেবে, নাকি রাজ্য সরকারের দাবি অনুযায়ী আরও বিস্তারিত তদন্তের পথে হাঁটবে? এই রায়ের ওপরই নির্ভর করছে রাজ্যের ভবিষ্যতের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখা যাক শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার কথা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।